এখন সেকেন্ডারি স্ট্রাকচার দেখা যাক। সেকেন্ডারি স্ট্রাকচার আসলে দুই টাইপের হয়, আলফা হেলিক্স আর হচ্ছে বিটা প্লিটেড শিট। সেকেন্ডারি স্ট্রাকচারের ক্ষেত্রে দেখা যায় যে আমার পলিপেপটাইড যে ফরমেশনটা বা বন্ডটা ঘটে, সেটার সাথে সাথে আমার একটা হাইড্রোজেন বন্ড ফরমেশন ঘটে। হ্যাঁ, এরকম আহ এই যে এখানে এই একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা তার এক, এটা একটা, এটা দুইটা, এটা তিনটা, এটা 4 নাম্বার অ্যামিনো অ্যাসিডের এই যে হাইড্রোজেনের সাথে হচ্ছে এটা হাইড্রোজেন বন্ধন গঠন করবে। হ্যাঁ, এই যে পলিপেপটাইড চেইন কিন্তু আমার আছে অলরেডি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে প্রতি একটা, তার প্রতি 4 নাম্বার অ্যামিনো অ্যাসিডের হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এরকম করে করে আহ এই সেকেন্ডারি স্ট্রাকচারটা গঠন হয়। এটা যে আমি আগে বললাম যে এটা আমরা দুইটা ভাগে হয় বা দুই টাইপের হয়, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা হেলিক্স, একটা হচ্ছে বিটা প্লিটেড শিট। আলফা হেলিক্সটা কেমন? আলফা হেলিক্সটা হচ্ছে একটা প্যাচ হবে বা একটা ঘূর্ণন হবে, যেখানে হচ্ছে যে তারা প্রতি যে 4 নাম্বারটার সাথে তারা যুক্ত হচ্ছে, সেখানে 3.6 অ্যামিনো অ্যাসিড পার টার্নে থাকবে। আর হচ্ছে এই যে একটা প্যাচ থেকে আরেকটা প্যাচের যে ডিস্টেন্স, এটা হবে হচ্ছে আমার 0.54 ন্যানোমিটার। দেখা যায় যে এই যে আমরা তো জানি, হ্যাঁ, একটা অ্যামিনো অ্যাসিডের একটা সাইডে হচ্ছে আমার সাইড চেন থাকে, একদিকে অ্যামিনো, একদিকে অ্যামিনো গ্রুপ, একদিকে কার্বক্সিলিক গ্রুপ। তো ওই যে সাইড চেনটা, এই সাইড চেন গুলো কিন্তু বাইরের দিকে মুখ করে অবস্থান করে। হ্যাঁ, এই যে একটা আহ, আমার আলফা হেলিক্সের যদি আমি ক্রস সেকশন করি, ক্রস সেকশন করলে হচ্ছে দেখা যাবে যে এই যে আমার সাইড চেন গুলো সাইডের দিকে অবস্থান করতেছে এবং বাইরের দিকে অবস্থান করতেছে। এটা হচ্ছে আমার আলফা হেলিক্সের পার্টটা গেল। এখানে একটু প্রোলিন সম্পর্কে বলা হচ্ছে যে প্রোলিন যে আমার একটা অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে হেলিকাল রিজনের মধ্যে সাধারণত পাওয়া যায় না। কারণ হচ্ছে আমার এখানে হাইড্রোজেনের অভাব থাকে। এই যে নাইট্রোজেন অ্যাটমের মধ্যে তার হাইড্রোজেনের অভাব থাকার কারণে এটা ঠিকভাবে হাইড্রোজেন বন্ধন গুলো ফরমেশন করতে পারে না, যার কারণে আলফা হেলিকাল যে ফরমেশনটা বা গঠনটা, এটা সে করতে পারে না। এর জন্য হচ্ছে দেখা যায় যে সাধারণত শেষের দিকে থাকে। এই যে এখানে বলেছে যে প্রোলিন ইজ অফেন ফাউন্ড এট দি এন্ড অফ অ্যান আলফা হেলিক্স। It alters the direction of a polypeptide chain and terminates the helix. হ্যাঁ, ওই চেনটা সিকোয়েন্সের শেষের দিকে পাওয়া যায়, এবং যেহেতু তার ওই হাইড্রোজেন বন্ধন করার ক্ষমতাটা কম, তার কারণে হচ্ছে যে ওইখানে শেষ হয়ে যায় বা টার্মিনেট করে। এটা হচ্ছে আমার আলফা হেলিক্সের পার্টটা গেল। এখ- এখন আমরা আসি বিটা প্লিটেড শিট যে পার্টটা, এটা এটা হচ্ছে সেকেন্ডারি ফরমেশনে। আমরা জানি সেকেন্ডারি ফরমেশনে আমার দুই ধরনের বন্ড থাকে, একটা হচ্ছে পেপটাইড, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। হ্যাঁ, আমরা আগের আলফা হেলিকেলের ক্ষেত্রে দেখা গেছে যে আমার একটা যে ফরমেশন, এই একটার মধ্যেই আমার হাইড্রোজেন বন্ধন ঘটতেছে, হ্যাঁ, প্রতি 4টা পর পর। কিন্তু বিটা প্লিটেড শীটের মধ্যে কিন্তু একই সিকোয়েন্সে ওই হাইড্রোজেন বন্ধনটা গঠন হচ্ছে না, সেটা আরেকটা সিকোয়েন্সের বা আরেকটা লিনিয়ার সিকোয়েন্সের আমার হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতেছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে এই যে একটা সিকোয়েন্স, এটা একটা, হ্যাঁ, এটা হচ্ছে এই আরেকটা সিকোয়েন্সের সাথে আমার হাইড্রোজেন বন্ধন তৈরি করতেছে এবং শক্তিশালী একটা বন্ধন গঠন করতেছে। এবং এটা হচ্ছে স্ট্রেংথ আর রিজিডিটির ক্ষেত্রে আমার হেল্পফুল করে। যেমন সিল্ক ফাইব্রিয়ন, এই টাইপের যে ম্যাটেরিয়াল গুলো থাকে, সেগুলো দেখা যায় যে আলফা বিটা, বিটা প্লিটেড শীটের উপর আহ, ভিত্তি করে থাকে। এখানে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওই যে সিকোয়েন্সটা, যেমন এই সিকোয়েন্সটা, এটাকে হচ্ছে বলতেছে যে বিটা টার্ন বা একটা হেয়ার পিনের মতো আর কি আহ, আকার বা শেপ ফরমেশন করে। এটা কিন্তু হেলিক্যাল না, কিন্তু এটা এটা বিটা প্লিটেড শিটের মধ্যে। এটার মধ্যেও দেখা যাচ্ছে যে একটা মানে একটা সিকোয়েন্সই সে ঘুরতেছে যখন, তখন ওই যে একটা বাঁকা বা বাঁকা যে একটা পার্ট তৈরি করতেছে, এখানে হচ্ছে যে নাইট্রোজেনের যে হাইড্রোজেনটা, এটা অপর বলতে আরো 4টা পরের যে অ্যামিনো অ্যাসিডের যে কার্বক্সিলিক গ্রুপের মধ্যে যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা এটার সাথে সে হাইড্রোজেন বন্ধন তৈরি করতেছে। এটা হচ্ছে বিটা টার্ন বা এটাকে হেয়ার পিনও বলে। এখন আমরা টার্সিয়ারি স্ট্রাকচার দেখবো। টার্সিয়ারি স্ট্রাকচারের মধ্যে এই যে ছবিটা, এটা যদি একটু দেখা যায় তাহলে হচ্ছে যে ভালো হয়।
এখানে দেখো, এই যে একটা অ্যামিনো অ্যাসিডের যে সিকোয়েন্স বা একটা লিনিয়ার যে চেইন, এটার মধ্যে আমার হাইড্রোজেন বন্ড, ডাইসালফাইড ব্রিজ, পলিপেপটাইড ব্যাকবোন তো আছেই, আবার হাইড্রোফোবিক ইন্টাররিয়াকশনও আছে, আয়নিক বন্ধনও গঠন হয়। এই যে এতগুলা বন্ধন গঠন হচ্ছে, তো দেখা যায় যে এটার স্বভাব অনুযায়ী এটা হচ্ছে, যেহেতু অনেকগুলা বন্ধন, তো এটা ক্রমাগত হচ্ছে যে প্যাচ হইতে থাকে, মানে খুব খুব প্যাঁচায় যায় এবং হচ্ছে একটা কমপ্লেক্স আকার গঠন করে। যার কারণে হচ্ছে যে এখানে এই যে পলিপেপটাইডের যে চেইন গুলো দেখা যাচ্ছে যে মানে কোনো সিকোয়েন্সটা ঠিক বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে যে ওই যে অতগুলা বন্ধন গঠন হওয়ার কারণে এটা এতটাই প্যাঁচা যায় যে অতটা বোঝা যায় না। এটা একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। আর এখানে হচ্ছে আমার কোন ধরনের মানে পেপটাইড বন্ধন বা ওই ব্যাকবোনটা ছাড়াও আরো হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, হাইড্রোজেন বন্ডিং, তারপর ডাইসালফেট বন্ডস, ভ্যান্ডার ওয়ালস এর মাধ্যমে যে ইলেকট্রো যে সল্ট ব্রিজ, এই টাইপের যে জিনিসগুলা, এগুলো সব গঠন হয় এখানে। হ্যাঁ, তো একটা কমপ্লেক্স গঠন হয়, এটাকে হচ্ছে আমরা টার্সিয়ারি স্ট্রাকচার বলতেছি। আমার শুধু এই নামগুলা লাগবে যে এই বন্ধনে বা টার্সিয়ারি স্ট্রাকচারে আমার কোন কোন বন্ধনগুলো গঠন হচ্ছে এবং এটা দেখতে কেমন, এটা প্যাচ কিরকম হচ্ছে। আর এটার মানে যেহেতু এটা একটা পোলার পোলার টাইপের থাকে, মানে মেজরিটি এটার পোলার, মানে চার্জ থাকে সাইডে, আংশিক চার্জিত। তো সাইড চেঞ্জ গুলো হচ্ছে সার্ফেসের দিকে থাকে। আর কোয়াটারনারি যে স্ট্রাকচারটা, এই যে আমরা টার্সিয়ারি স্ট্রাকচারটা পড়েছি, এই টার্সিয়ারি স্ট্রাকচারের সাথে যদি আমার অন্য কোনো ধরনের লিনিয়ার বা সেকেন্ডারি স্ট্রাকচার, হ্যাঁ, এই টাইপের যদি আমার যুক্ত হয়ে যায়, তখন এটা যখন আরো প্যাঁচানো হয়ে যায়, তখন এটাকে আমরা কোয়াটারনারি বলে ফেলতেছি। মূলত কোয়াটারনারি মানে টার্সিয়ারি তো হচ্ছে যে পলিপেপটাইডের একটা জটিল বন্ধন, এটাও যখন আরো প্যাঁচায় জটিল হয়ে যায় তখন ওটাকে আমরা কোয়াটারনারি বলতেছি। হ্যাঁ, containing more than one polypeptide chain exhibits a fourth level of protein structure called quaternary structure.